আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের স্বাধীনতা নিয়ে, স্বাধীনতার সংজ্ঞা এবং স্বাধীনতার বিভিন্ন দিক। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্বাধীনতা। স্বাধীনতা শব্দটি এসেছে ইংরেজি লিবার্টি শব্দ থেকে। স্বাধীনতা শব্দটা কোন শব্দ থেকে আসছে? ইংরেজি লিবার্টি থেকে। এই লিবার্টি শব্দটি আবার ল্যাটিন শব্দ থেকে আসছে। লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে আসছে। ল্যাটিন লিবার থেকে আসছে। আমরা কি দেখতে পাচ্ছি যে স্বাধীনতা শব্দটি আসছে ইংরেজি লিবার্টি শব্দ থেকে। এই লিবার্টি শব্দটি আবার আসছে ল্যাটিন লিবার থেকে। এই লিবার শব্দের অর্থ হচ্ছে ফ্রি বা স্বাধীন। শব্দের অর্থ ফ্রি বা স্বাধীন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তোমাদের বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক কোশ্চেন এইভাবে আসতে পারে যে স্বাধীনতা শব্দটির ইংরেজি কি? স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। আবার লিবার্টি শব্দটি কোন শব্দ থেকে আসছে? লিবার্টি শব্দটি আসছে ল্যাটিন লিবার শব্দ থেকে। কোন শব্দ থেকে? ল্যাটিন লিবার শব্দ থেকে। এই লিবার শব্দটার অর্থ কি? লিবার শব্দটার অর্থ হচ্ছে স্বাধীন বা ফ্রি। তাহলে আমরা শব্দগত অর্থে লিবার্টি বা স্বাধীনতা বলতে বুঝি যে মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করার বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলে। স্বাধীনতা কাকে বলে? যে মানুষের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করার বা বলার ক্ষমতাকেই কিন্তু স্বাধীনতা বলে। স্বাধীনতা বলতে মানুষের ইচ্ছা মতো কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায়। তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে কি দেখতে পাই? স্বাধীনতা বলতে মানুষের ইচ্ছা মতো সবকিছু করার অধিকারকেই স্বাধীনতা বলে। এটা কি কোন দৃষ্টিকোণ থেকে বলা হয়? এটা স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে বলা হয়। কিন্তু পৌরনীতিতে স্বাধীনতাকে কিন্তু সেইভাবে ব্যাখ্যা করা হয় না। পৌরনীতিতে স্বাধীনতার সংজ্ঞাটা সম্পূর্ণভাবেই আলাদা। পৌরনীতিতে স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে? যে স্বাধীনতার মধ্যে অবশ্যই নিয়ন্ত্রণ থাকতে হবে এবং কর্তৃত্ব থাকতে হবে। যদি নিয়ন্ত্রণহীন এবং কর্তৃত্বহীন স্বাধীনতা হয়, মানুষকে যদি নিয়ন্ত্রণহীন কর্তৃত্বহীন স্বাধীনতা দেওয়া হয়, তাহলে একটি রাষ্ট্রে কিছু উচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে। স্বাধীনতার কোনো অস্তিত্বই থাকবে না সমাজে। স্বাধীনতা যদি সবাইকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়, তাহলে স্বাধীনতার অস্তিত্ব বলতে কোনো কিছুই থাকবে না। প্রতিটা মানুষ যদি অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা ভোগ করে, তাহলে একটি রাষ্ট্রে উচ্ছৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদি ইচ্ছে মতো অনিয়ন্ত্রিত স্বাধীনতা একটা মানুষ ভোগ করে। যেমন তোমার স্বাধীনতাকে অবশ্যই আইনের দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। যেমন তোমার একটা দোকানে অনেক মিষ্টি দেখলে, তোমার দোকানে গিয়ে মিষ্টি দেখলে কিন্তু তোমার কাছে টাকা নাই, তুমি তোমার স্বাধীনতা, এটা তোমার যা ইচ্ছা তা করার স্বাধীনতা। এর স্বাধীনতা এখানে কি বলছে? যে যা ইচ্ছা তা করার স্বাধীনতা। কিন্তু তুমি ওইখানে গিয়ে ইচ্ছা মতো সব খাইলে, সব নষ্ট করে দিলে, এটা কিন্তু কখনোই স্বাধীনতা হতে পারে না। স্বাধীনতাটা আইন দ্বারা অবশ্যই নিয়ন্ত্রিত হবে। মানুষকে এরকম কখনো অবাধ স্বাধীনতা কখনোই পালন করা যাবে না। ওই জন্য স্বাধীনতা বলেই যে মানুষ ইচ্ছা মতো সবকিছু করবে এমনটা না। স্বাধীনতার উপর অবশ্যই কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ থাকতে হবে। স্বাধীনতাকে লেখক ও বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু স্বাধীনতার সংজ্ঞা প্রদান করছে। প্রথমে আমরা জন স্টুয়ার্ট মিলের যে সংজ্ঞাটা দেখতে পাই। তিনি বলেন, জন স্টুয়ার্ট মিলের একটা গ্রন্থে ইজি অন লিবার্টি গ্রন্থটা কার? তোমাদের কিন্তু বহু নির্বাচনী বা জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে যে ইজি অন লিবার্টি গ্রন্থটি কার? ইজি অন লিবার্টি গ্রন্থটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। জন স্টুয়ার্ট মিল তার ইজি অন লিবার্টি গ্রন্থে বলছেন যে মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ অব্যাহত বিভিন্নমুখী প্রকাশেই হচ্ছে স্বাধীনতা। মানুষের মৌলিক শক্তির বিভিন্ন প্রকাশটাই হচ্ছে স্বাধীনতা। প্রতিটা রাষ্ট্রে কিন্তু জনগণের কিছু মৌলিক অধিকার রয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়াও মানুষের বাক স্বাধীনতা, ছেলে মেয়ে সমান অধিকার। এই অধিকারগুলো কিন্তু সংবিধানে অধিষ্ঠিত রয়েছে এবং এগুলোকে বলা হয় মৌলিক অধিকার। মৌলিক অধিকারের মধ্যে আমরা দেখতে পাই যেমন বাক স্বাধীনতা।
বাক স্বাধীনতা যথার্থ এখানে কি বলছে তার সংজ্ঞায় তিনি যে মৌলিক স্বাধীনতার প্রকাশ থাকতে হবে। যেমন বাক স্বাধীনতা, সরকার কিন্তু জনগণ কিন্তু সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতে পারে, সেই সরকারকে তখন জনগণের উপর চাপ প্রয়োগ করা যাবে না যে জনগণ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, তখন কিন্তু একটি রাষ্ট্রে স্বাধীনতা কখনোই হয় সঠিকভাবে স্বাধীনতা কখনোই প্রকাশ পায় না। স্বাধীনতাটা কি যে জনগণ তার মৌলিক শক্তিটাকে, যে মৌলিক যে অধিকার সেটাকেই প্রকাশ করবে। আমরা জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞা থেকে উক্তি থেকে এটাই বুঝতে পারি। আবার হারবার্ট স্পেন্সার বলছে যে স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজ দ্বারা অন্যের স্বাধীনতার উপভোগে কোনো ব্যাঘাত না ঘটে। স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করা বোঝায় যদি উক্ত স্বাধীনতা দ্বারা অন্যের ক্ষতি না হয়। তুমি তোমার খুশি মতো সব কাজ করবে যদি অন্যের ক্ষতি না হয়। যেমন তোমার ইচ্ছা, এটা কি যে তোমার ইচ্ছা হইলো এখন যে তুমি রাস্তায় শুয়ে থাকবে, কিন্তু রাস্তায় শুয়ে থাকলে কি হবে যে বিভিন্ন যে লোক যাতায়াত করবে রাস্তায় তাদের চলাচলে ব্যাঘাত ঘটবে। এটাই কিন্তু স্বাধীনতা যা না যে তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা তা করবে। স্বাধীনতার উপরেও কিছু বিষয় রয়েছে যে অন্যের স্বাধীনতার মেইন কথা যেন তুমি স্বাধীন মতো ইচ্ছা মতো সবকিছু চালাবে, তোমার ইচ্ছা মতো চলবে, কিন্তু অন্যের স্বাধীনতায় যেন কোনো ব্যাঘাত না ঘটে। এই ধরনের ইচ্ছাগুলোকে কিন্তু কখনোই স্বাধীনতা বলা হয় না। স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই অন্যের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এবং অন্যের সুবিধা অসুবিধাকে গুরুত্ব দিয়ে সঠিকভাবে নিজের স্বাধীনতাটা পালন করতে হবে। টি.এইচ. গ্রিন বলছেন যে যা উপভোগ করার বা সম্পন্ন করার যোগ্য তা উপভোগ করা ও সম্পন্ন করাকেই স্বাধীনতা বলে। যা উপভোগ করার যোগ্য, যেমন তোমার এখন ইচ্ছা হলো তুমি একটি দেশের প্রধানমন্ত্রী হবে বা একটি দেশের মন্ত্রী হবে, কিন্তু তোমার যদি মন্ত্রিত্বের কোনো গুণাবলী না থাকে, রাজনৈতিক বিষয় নিয়ে কোনো জ্ঞান না থাকে, তাহলে তুমি কিন্তু কখনোই সেই অধিকারটা ভোগ করতে পারবে না বা তুমি কি করতে পারবে না, সেই তোমার ইচ্ছাটা কখনোই সম্পন্ন করতে পারবে না, কারণ তুমি সেটার জন্য যোগ্যই না। এটাই টি.এইচ. গ্রিন বলছে যে যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্য সেটা উপভোগ ও সম্পন্ন করাকেই স্বাধীনতা বলে। তোমার যোগ্যতা না থাকলে সেই ইচ্ছাকেই তুমি কখনোই স্বাধীনতা বলবে না। তোমার যদি যোগ্যতা থাকে আর তোমার যদি ইচ্ছা থাকে তাহলেই কিন্তু সেটা স্বাধীনতা বলা যায়। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি তোমার ইচ্ছাটা পূরণ করতেছো। তারপরে আমরা যে সংজ্ঞা আরেকটা দেখতে পাই যে শেলি বলছে, শেলি কি বলছে যে অতি শাসনের বিপরীত অবস্থাটাই হচ্ছে স্বাধীনতা। অতি শাসন কাকে বলে? অতি শাসন হচ্ছে ধরো সরকার তোমার উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করলো যে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, আবার সরকার সংবাদ মাধ্যমের উপরেও চাপ প্রয়োগ করলো যে সংবাদ মাধ্যম নিউজ প্রকাশ করতে পারবে না, সংবাদ মাধ্যম তার বিভিন্ন নিউজ প্রকাশ করতে পারবে না। এই বিষয়গুলোর উপর যদি চাপ, মানে এই বিষয়গুলো হচ্ছে কি অতি শাসন, এই শাসনগুলো থাকবে না। সরকার জনগণের উপর চাপ সৃষ্টি করতে পারবে না, জনগণ তার ইচ্ছা মতো মতামত পেশ করতে পারবে, আবার গণমাধ্যম তার ইচ্ছা মতো মতামত পেশ করতে পারবে। এটাই হচ্ছে অতি শাসনের বিপরীত অবস্থা। যে অতি শাসন যেগুলো বললাম যে গণমাধ্যম, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা যাবে না, জনগণের উপর যেগুলো চাপ, এগুলো হচ্ছে অতি শাসন। এই শাসনগুলোর বিপরীত অবস্থা, মানে জনগণ ইচ্ছা মতো কথা বলতে পারবে, আবার গণমাধ্যমও তার ইচ্ছা মতো কথা বলতে পারবে। এটাই হচ্ছে অতি শাসনের বিপরীত অবস্থা। তাহলে আমরা কি জানলাম? স্বাধীনতাটা কি? স্বাধীনতা হচ্ছে মানুষের ইচ্ছা অনুযায়ী খুশি মতো কাজ করা, কিন্তু খেয়াল রাখতে হবে যেন তার ইচ্ছার জন্য অন্য কারো স্বাধীনতায় ব্যাঘাত না ঘটে। তো এটা আমরা জানলাম স্বাধীনতার সংজ্ঞা। এখন আমরা জানবো যে স্বাধীনতার বিভিন্ন রূপ। স্বাধীনতা কিন্তু বিভিন্ন রূপ রয়েছে, এক এক জায়গায় এক এক রকম স্বাধীনতা হয়। যেমন প্রথমে আমরা জানবো যে ব্যক্তিগত স্বাধীনতা। আমরা এখন জানবো স্বাধীনতার বিভিন্ন রূপ। শুরুতেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা কি? একটি রাষ্ট্রে বসবাস করতে গেলে জনগণের অবশ্যই কিছু ব্যক্তিগত বিষয় রয়েছে। এই ব্যক্তিগত স্বাধীনতাগুলো প্রকাশ করার সুযোগ দিতে হবে রাষ্ট্রকে। যেমন ব্যক্তিগত স্বাধীনতা কি? যে মানুষের কোথায় বাস করবে, কাকে বিয়ে করবে, কি খাবে, কিভাবে চলবে, কোথায় যাবে, এগুলো হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। একটা মানুষ কাকে বিয়ে করবে এটা কিন্তু সমাজ বলে দিবে না, যে সরকার বা কেউ এসে চাপ প্রয়োগ করবে না যে না তুমি ওকে বিয়ে করতে পারবে না, বা
কি খাবে না, তুমি এটা খাইতে পারবে না, ওটা খাইতে পারবে না, তুমি এখানে বসবাস করতে পারবে না, তুমি শহরে কেন বসবাস করতেছো, গ্রামে বসবাস করতে হবে, এরকম কোনো মানে চাপ প্রয়োগ করতে পারবে না। একটা মানুষ তার ইচ্ছা মতো সবকিছু প্রকাশ করা, যে যেই শিক্ষা প্রতিষ্ঠানে তার ভর্তি হওয়ার যোগ্যতা রয়েছে সে সেই শিক্ষা প্রতিষ্ঠানেই ভর্তি হবে, এগুলো হচ্ছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। মানুষ ব্যক্তিগতভাবে কি খাবে, কিভাবে চলবে, কাকে বিয়ে করবে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, এগুলো হচ্ছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। এই স্বাধীনতাগুলোতে কখনো হস্তক্ষেপ করা যাবে না। আবার আমরা কি দেখতে পাই যে প্রাকৃতিক স্বাধীনতা। প্রাকৃতিক স্বাধীনতা কি, যে প্রাচীনকালে অতীতে মানুষ কিন্তু প্রাকৃতিক রাজ্যে বসবাস করতো, প্রাকৃতিক রাজ্যে বসবাস করে তাদের তখন কিন্তু কোনো আইন ছিল না। প্রাকৃতিক রাজ্যে তারা তাদের ইচ্ছা মতো বসবাস করতো, তারা সংঘবদ্ধভাবে বসবাস করতো এবং তারা তাদের সুন্দর জীবন পরিচালনা করতো। এটা হচ্ছে প্রাকৃতিক স্বাধীনতা। প্রাকৃতিক সামাজিক চুক্তিবিদ দার্শনিক হবস, লক, রুশো এরূপ স্বাধীনতার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। তোমাদের কিন্তু কোশ্চিন আসতে পারে যে প্রাকৃতিক স্বাধীনতার উপর কে কে জোর আরোপ করছেন। প্রাকৃতিক স্বাধীনতার উপর জোর আরোপ করছেন হবস, লক, রুশো, এরা কিন্তু প্রাকৃতিক স্বাধীনতার উপর জোর আরোপ করছে। এবং আমরা তারপরও আমরা কি জানলাম এখন প্রাকৃতিক স্বাধীনতা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে প্রাকৃতিক স্বাধীনতাটা কি। স্বাধীনতা। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে আইনগত স্বাধীনতা। আইনগত স্বাধীনতা। আইনগত স্বাধীনতা কি, যে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত বিভিন্ন আইন প্রণয়ন করা হয়। জনগণের জীবন পরিচালনার জন্য কিন্তু রাষ্ট্রে বিভিন্ন আইন পরিচালনা করা হয়। রাষ্ট্রে যদি কোনো আইন না থাকতো তাহলে জনগণ তাদের ইচ্ছা মতো উচ্ছৃঙ্খলভাবে তাদের স্বাধীনতাগুলো ভোগ করতো। একটা রাষ্ট্রে তখন কখনোই সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতো না, একে অন্যের সঙ্গে সংঘাত বেঁধে যেত। সেজন্যই কিন্তু রাষ্ট্র কি করছে, যে মানুষের নিরাপত্তার জন্য এবং রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য স্বাধীনতা আইনের বিধান করছে। তো আইন হচ্ছে আইনগত স্বাধীনতা একটা রাষ্ট্রে মেইন। যে আইন কি কি আইন করছে, যে চুরি করলে শাস্তি দিবে, এই ধরনের বিভিন্ন আইন করার মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এখন আমরা জানলাম কি, যে আইনগত স্বাধীনতা। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা কি? সামাজিক 4 নম্বর সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা কি, যে ইচ্ছামতো চলাফেরার স্বাধীনতা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার স্বাধীনতা, অন্য ধর্মের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার স্বাধীনতা। এই স্বাধীনতাগুলোকেই কিন্তু সামাজিক স্বাধীনতা বলে। একটা রাষ্ট্রে মানুষ বসবাস করতে গেলে তার অবশ্যই সামাজিক স্বাধীনতা প্রয়োজন। যদি এই স্বাধীনতাগুলোর উপরে সরকার বা অন্য কেউ ব্যাঘাত ঘটায় তাহলে কিন্তু একটি রাষ্ট্রে কখনোই তার সামাজিক স্বাধীনতা প্রকাশ হবে না। সেজন্য কি করতে হবে, যে সামাজিক স্বাধীনতাটা হচ্ছে যে ইচ্ছা মতো একে অন্যের পারস্পরিক আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা, আবার হচ্ছে কি, যে অন্য ধর্মের সাথে সম্প্রীতি বজায় রাখা, এগুলোই হচ্ছে সামাজিক স্বাধীনতা। সামাজিক বন্ধনে একে অপরের সঙ্গে আবদ্ধ থাকা, এটাই হচ্ছে সামাজিক স্বাধীনতা। তারপরে আমরা যে দেখতে পাই সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা কি, একটা রাষ্ট্রে বসবাস করতে গেলে মানুষের কিন্তু বিভিন্ন রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে, যেমন ভোটাধিকারের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নিরপেক্ষভাবে রাজনৈতিক মতামতের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার। এই বিষয়গুলোর প্রতি কিন্তু এই বিষয়গুলোই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনীতিতে অংশগ্রহণের অধিকার, এই প্রতিটা বিষয় হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। স্বাধীনতা। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন
দার্শনিক বিভিন্ন মত প্রকাশ করছেন। যেমন লাস্কির মতে অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে প্রতিনিয়ত বেকারত্বের আশঙ্কা ও আগামীকালের অভাব থেকে মুক্তি, যে বেকারত্ব দূর হবে। এইটা কে বলছে? এই সংজ্ঞাটা দিয়েছে লাস্কি, যে প্রতিনিয়ত বেকারত্বের আশঙ্কা ও আগামীকালের অভাব থেকে মুক্তটাই হচ্ছে স্বাধীনতা, যে বেকারত্ব থাকবে না এবং অভাব থেকে মুক্ত হবে, এটাই হচ্ছে স্বাধীনতা। এবং ইচ্ছা মতো তার জীবিকা নির্বাহ করতে পারবে, যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবে এবং উপযুক্ত মজুরি পাওয়ার অধিকার, এটাই হচ্ছে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা। তাহলে আমরা কি কি জানলাম? অর্থনৈতিক স্বাধীনতা কি? যে ইচ্ছা মতো কাজ করতে পারবে, তার যার যেটা যোগ্য আছে সেই অনুযায়ী সে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ করতে পারবে এবং কাজের বিনিময়ে তাকে মজুরি প্রদান করতে হবে, এবং তার যে ভবিষ্যৎ অভাব পূরণের জন্য একটা মানুষকে কিন্তু তার জীবিকা নির্বাহের জন্য অবশ্যই কাজ করতে হবে। এটাই হচ্ছে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা। তারপরের যে আমরা স্বাধীনতার রূপটি দেখতে পাই সেটা হচ্ছে জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা, জাতীয় একটি রাষ্ট্রের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় স্বাধীনতা। একটা জাতির যদি স্বাধীনতা না থাকে তাহলে অর্থনৈতিক, গণতান্ত্রিক, প্রাকৃতিক স্বাধীনতা বা ব্যক্তিগত স্বাধীনতা কোনো কাজেই আসবে না। যেন প্রতিটা স্বাধীনতা রক্ষা করতে গেলে জাতীয় স্বাধীনতাটা প্রয়োজন। যেমন আমরা বাঙালি জাতি, আমাদেরকে এখন যদি বলে যে না তোমরা বাঙালি জাতি না, বা ব্রিটিশরা আসে আমাদের শাসন করা শুরু করে, আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নাই, আমাদের নিজস্ব কোনো মত নাই, বাঙালি হিসেবে আমাদের আত্মপ্রকাশ করতে দেওয়া হবে না জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে, তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের জাতীয় স্বাধীনতাটাকে রক্ষা করতে পারবো না। এবং জাতীয় স্বাধীনতাটা যদি না থাকে তাহলে কখনোই কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো প্রতিষ্ঠিত হয় না। তো আমি এখন আলোচনা করব আমরা কি জানলাম, যে স্বাধীনতার সংজ্ঞা এবং স্বাধীনতার বিভিন্ন রূপ। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার কিন্তু বিভিন্ন রক্ষা কবচ রয়েছে। লাস্কি বলেছেন যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ব্যতীত অধিকাংশ লোক স্বাধীনতা উপভোগ করতে পারে না। এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা, এটা তোমাদের বহু নির্বাচনী বা জ্ঞানমূলক আসতে পারে। যে কে বলেছে? লাস্কি বলেছে যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ব্যতীত অধিকাংশ লোক কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারে না। এখন আমি আলোচনা করব স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে আইন। স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচের শুরুতেই আমরা যে দিকটা দেখতে পাই সেটা হচ্ছে আইন। আইন কিন্তু মানুষের এক খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতার রক্ষা কবচ, কারণ আইনের মাধ্যমে একটা মানুষ তার রাষ্ট্রে কিভাবে চলবে, কিভাবে চলবে না, প্রতিটা বিষয় কিন্তু আইন নির্ধারণ করে দেয়। একটা রাষ্ট্রের যদি সঠিকভাবে মানুষ আইন অনুযায়ী চলে তাহলে মানুষের আইন, তাহলে স্বাধীনতার রক্ষা কবচ আমরা কি দেখতে পাই? আইন। আইনের মাধ্যমে একটা রাষ্ট্র বা সরকার কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা করে দেয়, যে যেখানে আইন থাকবে সেখানেই কিন্তু সঠিক স্বাধীনতাটা রক্ষা হবে। আইন ছাড়া কিন্তু সঠিক স্বাধীনতা কখনোই রক্ষা করা সম্ভব নয়। যেমন লকের মতে, জন লক বলেছেন যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। এই কথাটা কিন্তু তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন আসতে পারে, যে কে বলছে যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না? এটা জন লক বলছে। তাহলে আইন হচ্ছে স্বাধীনতার অন্যতম একটা রক্ষা কবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে দেয়, এবং আইনের মাধ্যমে নিজের ইচ্ছা অনুযায়ী সব কর্মকাণ্ড চালানো যায়, আবার অন্যের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো হয় না। এটাই হচ্ছে আইন। এটাই হচ্ছে আইন, হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ। আমরা তার পরবর্তী যে পয়েন্টটা দেখতে পাই সেটা হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের সমাবেশ। মৌলিক সংবিধানে মৌলিক অধিকার, সংবিধানে কিন্তু মানুষের, প্রতিটা মানুষের মৌলিক অধিকারগুলো কিন্তু সংবিধানে দেওয়া রয়েছে, এবং মৌলিক অধিকারগুলো মানুষ পালন করে। এগুলো দেওয়া হয়েছে কারণ মানুষ যেন স্বাধীনভাবে তার মৌলিক অধিকারগুলো পালন করতে পারে, সেই জন্যই কিন্তু সংবিধানে মানুষের মৌলিক অধিকারগুলো দেওয়া হয়েছে। এবং ইচ্ছা মতো আইন কি, স্বাধীনতা কি, যে ইচ্ছা মতো মানুষের কার্যকলাপ পরিচালনা করা, ইচ্ছা মতো মানুষের কার্যকলাপ পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার লঙ্ঘন বা ভঙ্গ করলে জনগণ সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকারটা কিন্তু আদায় করতে পারে। যদি
সরকার চায় যে জনগণকে এই অধিকার দিবে না, ওই অধিকার দিবে না, বা জনগণকে তাদের নিজস্ব স্বাধীনতা থেকে বঞ্চিত করবে, তাহলে কিন্তু মানুষ সাংবিধানিক উপায়ে তাদের অধিকারগুলা রক্ষা করতে পারে। তার পরবর্তী যে আমরা দিকটা স্বাধীনতা রক্ষা কবচ দেখতে পাই, সেটা হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থা কি? যে শাসন বিভাগকে অবশ্যই তার প্রতিটা কার্যকলাপের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকতে হবে, এবং আইন বিভাগের যে সদস্যগণ এগুলো কিন্তু জনগণের দ্বারা মনোনীত হয়। সেজন্য শাসন বিভাগকে আইন বিভাগের কাছে দায়ী থাকতে হবে, এবং আইন বিভাগের প্রতিটা কার্যকলাপের জন্য অবশ্যই জনগণের কাছে দায়ী থাকতে হবে। সেজন্য আমরা দেখি যে শাসন বিভাগ এবং আইন বিভাগ প্রতিটার মধ্যে যদি জবাবদিহিমূলক একটা ব্যবস্থা থাকে, তাহলেই কিন্তু জনগণের সঠিক স্বাধীনতাটা রক্ষা হবে। তার পরবর্তী যে আমরা পয়েন্টটা দেখতে পাই যে আইনের অনুশাসন। আইনের অনুশাসন আমরা জানি যে আইনের অনুশাসন কিন্তু তিনটা। আইনের অনুশাসন, আইনের শাসন। আইনের অনুশাসন তিনটা কি কি? যে আইনের দৃষ্টিতে সবাই সমান, সকলেরই আইনের আশ্রয় লাভের সুবিধা রয়েছে, এবং শুনানি না হওয়া পর্যন্ত কখনোই কারো বিচার কার্য সম্পন্ন হবে না। শুনানি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকেই কিন্তু শাস্তি দেওয়া যাবে না, এবং আইন যেটা বলছে সেই অনুযায়ী কাজ করা পসিবল না। যদি একটা মানুষের শুনানি না হয়, তাহলে ওর বিরুদ্ধে কখনো কিন্তু কোনো বিচার কার্য সম্পাদন করা যাবে না, বা তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এবং ধনী গরিব সবাই কিন্তু আইনের দৃষ্টিতে সমান, এবং সবার কিন্তু আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। আইনের সঠিক শাসনটা, আইনের সঠিক অনুশাসনটা যদি একটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলেই কিন্তু কি হবে? তাহলেই কিন্তু মানুষের স্বাধীনতার সঠিক স্বাধীনতাটা জনগণ তাদের রক্ষা করতে পারবে। পরবর্তী যে পয়েন্টটা আমরা দেখতে পাই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি? যে ক্ষমতাটা সরকারের তিনটি বিভাগ রয়েছে, যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটি বিভাগের মধ্যেই কিন্তু ক্ষমতাটা ভাগ করে দিতে হবে। শুধু আইন বিভাগের ইচ্ছা মতো কাজ করবে, শাসন বিভাগের মতো কাজ করবে, এবং বিচার বিভাগের মতো কাজ করবে। বিচার বিভাগের উপর যদি আইন বিভাগ বা শাসন বিভাগ যদি ক্ষমতা আরোপ করে বা তারা তাদের কর্তৃত্ব চালায়, তাহলে বিচার বিভাগ কিন্তু কখনোই তার ইচ্ছা মতো বা যেটা ন্যায় বিচার সেটা সম্পাদন করতে পারবে না। একটা সরকারি দল বা আইন বিভাগ যদি বলে যে না, সরকার যেই রায়টা চায় সেই রায়টাই দিতে হবে, বিচার বিভাগ তার ইচ্ছা মতো রায় দিতে পারবে না, তাহলে একটি রাষ্ট্রে কিন্তু কখনোই জনগণের স্বাধীনতা রক্ষা হবে না। জনগণের স্বাধীনতা রক্ষা করতে হলে অবশ্যই আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই তিনটা বিভাগেরই আলাদা আলাদা ক্ষমতা থাকতে হবে। তার পরবর্তী যে আমরা স্বাধীনতার রক্ষা কবচের গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখতে পাই, সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। যেটাই বললাম যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সেম কথা, যে এই তিনটা বিভাগেরই আলাদা আলাদা ক্ষমতা থাকবে। এই তিনটা বিভাগেই একে অপরের উপর কখনোই চাপ প্রয়োগ করতে পারবে না। বিচার বিভাগকে অবশ্যই স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগকে স্বাধীনতা না দিলে বিচার বিভাগ কিন্তু কখনোই সঠিক শাসন বা সঠিক রায়টা প্রকাশ করতে পারবে না। তার পরবর্তী পয়েন্টটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা কি? বিকেন্দ্রীকরণ নীতি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতিটা কি? যে ক্ষমতাটা শুধু কেন্দ্রেই থাকবে, যে কেন্দ্রে সরকারের হাতেই ক্ষমতাটা থাকবে এমনটা না। ক্ষমতাটা প্রতিটা স্থানীয় পর্যায়ে, প্রতিটা পর্যায়ে কিন্তু ভাগ করে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের হাতে সব ক্ষমতা না রেখে সরকারের যে উপজেলা পরিষদ রয়েছে, ইউনিয়ন পরিষদ রয়েছে, প্রতিটা বিভাগের মধ্যেই কিন্তু ক্ষমতাটা ভাগ করে দিতে হবে। তাহলেই কিন্তু সঠিক স্বাধীনতা রক্ষা করা সম্ভব। ক্ষমতা বিকেন্দ্রীকরণ সম্পর্কে অধ্যাপক লাস্কি বলেছেন যে রাষ্ট্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ক্ষমতা অতিমাত্রায়
পুঞ্জীভূত থাকে সেখানে কখনোই স্বাধীনতা প্রকাশিত হয় না। কেন্দ্রীয় সরকারের হাতে অতিমাত্রায় ক্ষমতা, যে কেন্দ্রীয় সরকার কাউকে কোনো জবাবদিহি করবে না, সব শাসন ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, তাহলে কখনোই কিন্তু একটি রাষ্ট্রে স্বাধীনতাও প্রতিষ্ঠিত হবে না এবং সুশাসনও প্রতিষ্ঠিত হবে না। তাহলে একটি রাষ্ট্রে সঠিক স্বাধীনতা প্রকাশ করতে হলে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। তার পরবর্তী যে দিকটা আমরা দেখতে পাই যেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, যে সমাজে বসবাসকারী প্রতিটা নাগরিকের উপর কিন্তু ন্যায় বিচার করতে হবে এবং সরকার যদি বিধিনিষেধ আরোপ করে যে বিভিন্নভাবে সামাজিক সম্প্রীতি বজায় রাখা যাবে না, এটা পালন করা যাবে না, আচার অনুষ্ঠান পালন করা যাবে না, তাহলে কিন্তু কখনোই একটি রাষ্ট্রে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, সামাজিক স্বাধীনতাটাও প্রতিষ্ঠা হয় না। পরবর্তী যে পয়েন্ট আমরা দেখতে পাই সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক। সরকার ও জনগণের মধ্যে যদি সুসম্পর্ক বজায় না থাকে তাহলে একটি রাষ্ট্রে কখনোই কিন্তু সুশাসনও প্রতিষ্ঠিত হবে না, আবার স্বাধীনতাও প্রতিষ্ঠিত হবে না। সরকার, জনগণ ও রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে কিন্তু একটি রাষ্ট্রে জনগণের স্বাধীনতা রক্ষিত হবে। যদি সরকার তার ইচ্ছা মতো জনগণের অধিকার খর্ব করে এবং চাপ প্রয়োগ করে তাহলে কিন্তু কখনোই জনগণ তার ইচ্ছা মতো চলতে পারবে না এবং জনগণের স্বাধীনতা রক্ষা হবে না। জনগণের বিভিন্ন ধরনের অধিকার থাকতে হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, যেমন জনগণের ভোট প্রদানের অধিকার থাকতে হবে, মতামত প্রকাশের অধিকার থাকতে হবে, স্বাধীনভাবে বাঁচার অধিকার থাকতে হবে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকতে হবে। সরকার কোনো কিছুর উপরেই হস্তক্ষেপ করবে না, তাহলেই কিন্তু একটা দেশে সরকার ও জনগণের মধ্যে কিন্তু সুসম্পর্ক প্রতিষ্ঠিত হলেই সঠিক স্বাধীনতাটা রক্ষা হয়। তার পরবর্তী যে বিষয়টা আমরা দেখতে পাই যে শোষণমুক্ত সামাজিক কাঠামো। শোষণমুক্ত সামাজিক কাঠামোটা কি, যে বিভিন্ন ক্ষুদ্র একচেটিয়া বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে এগুলোর উপর বড় বড় কর্তৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কখনোই হস্তক্ষেপ করা যাবে না। শোষণমুক্ত একটা কাঠামো তৈরি করতে হবে, যে ধনী গরিব এদেরকে শোষণ করে গরিবদের শোষণ করে ধনীরা দিন দিন আরও ধনী হয়ে যাচ্ছে, এই মনোভাবটা ত্যাগ করলেই কিন্তু সঠিকভাবে স্বাধীনতা রক্ষা করা সম্ভব। পরবর্তী যে বিষয়টা আমরা দেখতে পাই যে সদা জাগ্রত জনমত। সদা জাগ্রত জনমত কি, যে জনগণ প্রতিটা বিষয়ে সচেতন থাকবে, জনগণ তাদের অধিকার কি, তাদের কর্তব্য কি, তাদের দায়িত্ব কি, শুধু সরকারের কাছ থেকে জনগণ নিলেই হবে না, আর জনগণকে বিভিন্ন তাদের কর্তব্য পালন করতে হবে। যেমন সরকারের কাছ থেকে কিন্তু জনগণ বিভিন্ন অধিকার নেয়, বিভিন্ন অধিকার সরকার কিন্তু বিভিন্ন অধিকার দেয় জনগণকে এবং জনগণ কি করবে, যে সঠিক সময় কর আরোপ করবে, আর সরকার যে আইন প্রণয়ন করে জনগণের জন্য সেই আইনগুলা মেনে চলবে এবং কি করবে, যে সঠিক ভোটাধিকার প্রয়োগ করবে। এগুলাই কিন্তু জনগণের কর্তব্য এবং দায়িত্ব। জনগণকে তাদের সঠিক স্বাধীনতা রক্ষা করতে হলে কি করতে হবে, যে সদা জাগ্রত জনমত পোষণ করতে হবে। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি কি কোশ্চেন দেখলাম, তোমাদের কিন্তু আমি যে শুরুতেই স্বাধীনতার সংজ্ঞায় যে বিষয়টা আলোচনা করছি, যে স্বাধীনতা শব্দটা কোথা থেকে আসে, কোন শব্দ থেকে, ল্যাটিন শব্দ, এগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন আসবে। যে স্বাধীনতা শব্দটা ইংরেজিতে লিবার্টি শব্দটা আবার ল্যাটিন শব্দ থেকে আসছে, এইটাও তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন আসবে। আবার তোমাদের যে দার্শনিকদের মতামতগুলা, যেমন জন স্টুয়ার্ট মিলের যে সংজ্ঞাটা, এটা দিয়ে বলবে যে এই সংজ্ঞাটা কার, আবার বলবে যে জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞাটা লিখো। এগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলক বা বহু নির্বাচনী কোশ্চেন আসতে পারে। আর তোমাদের অনুধাবনমূলক বা প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা কোশ্চেন আসতে পারে, যে স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করো, স্বাধীনতার রক্ষা কবচ কি কি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা আসতে পারে। অনুধাবনমূলক কোশ্চেন যদি তোমাদের আসে তাহলে স্বাধীনতার বিভিন্ন রূপে তোমরা যদি উদ্দীপকের সঙ্গে মিল রেখে 4টা দাও বা 3টা দাও তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। আবার যদি উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক আসে, উচ্চতর প্রয়োগমূলক আসলে তোমরা 8টা 7টা দিলেই তোমরা উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য রেখে লিখলেই ফুল মার্কস পাবে। এবং তোমাদের যে উচ্চতর দক্ষতা, এটা যদি তোমরা 8টা থেকে 9টা থেকে 10টা লিখো উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য রেখে, তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তো আমি তোমাদের যে পরবর্তী সমস্যাগুলো, পরবর্তী যে অধ্যায়ের বিষয়গুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার গত ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।